ভাবুন তো, এমন একটি দেশ যেখানে মাটির নিচে রয়েছে কোটি কোটি ডলারের সম্পদ, রাতের আকাশ আলোকিত করে বিশাল আগুনের শিখা, চারপাশে তেল আর প্রাকৃতিক সম্পদের ছড়াছড়ি, তবুও সেই দেশের কোটি কোটি মানুষ রাত কাটায় বিদ্যুৎ ছাড়া। অনেক পরিবার পরিষ্কার পানির জন্য সংগ্রাম করে, আর কেউ কেউ নিজেদের জীবিকা বাঁচাতে প্রতিদিন প্রকৃতির সঙ্গে লড়াই করে। একই দেশের এক প্রান্তে মানুষ পানির ওপর ঘর বানিয়ে জীবন কাটাচ্ছে, অন্য প্রান্তে পাহাড়ের চূড়ায় চা কফি চাষ করছে। কোথাও বুনো হাতির পাল এক রাতেই কৃষকের পুরো বছরের ফসল নষ্ট করে দিচ্ছে, আবার কোথাও শুকিয়ে যাচ্ছে আফ্রিকার অন্যতম বড় হ্রদ। আর সবচেয়ে বড় রহস্য হলো, এই সব কিছুর পেছনে রয়েছে এমন একটি সম্পদ যা নাইজেরিয়াকে ধনী করেছে, আবার একই সঙ্গে বদলে দিয়েছে মানুষের জীবন, প্রকৃতি আর পুরো দেশের ভবিষ্যৎ। এটা শুধু তেলের গল্প নয়, এটা এমন এক দেশের গল্প যেখানে সম্পদের পাশাপাশি রয়েছে দারিদ্র্য, সৌন্দর্যের পাশাপাশি রয়েছে সংকট, আর বিপদের মাঝেও মানুষ প্রতিদিন নতুন করে বেঁচে থাকার চেষ্টা করছে। আজ আমরা প্রবেশ করব আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ার এমন কিছু অঞ্চলে, যেগুলো হয়তো আপনি আগে কখনো দেখেননি। আমি নাজমুল, আর আজকের এই যাত্রায় আমরা খুঁজে দেখব কিভাবে একই দেশের ভেতরে লুকিয়ে আছে ৬টি সম্পূর্ণ ভিন্ন পৃথিবী। চলুন শুরু করি নাইজেরিয়ার অজানা গল্প। নাইজেরিয়া পশ্চিম আফ্রিকায় অবস্থিত। দেশটির দক্ষিণে রয়েছে গিনি উপসাগর, আর চারপাশে রয়েছে বেনিন, নাইজার, চাঁদ এবং ক্যামেরুনের মতো দেশ। নাইজেরিয়ার আয়তন টেক্সাসের প্রায় দ্বিগুণ, আর জনসংখ্যা ২৪ কোটিরও বেশি। এ কারণে নাইজেরিয়া শুধু আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশই নয়, পুরো আফ্রিকা মহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ। কিন্তু নাইজেরিয়ার এই বৈপরীত্য বুঝতে হলে আমাদের আজ থেকে ১০০ বছরেরও বেশি সময় পেছনে ফিরে যেতে হবে, কারণ সেই সময়ের একটি প্রশাসনিক সিদ্ধান্তের প্রভাব এখনো দেশটির মানুষের জীবনে দেখা যায়। আজকের নাইজেরিয়া তখন একক কোনো দেশ ছিল না। এই অঞ্চলে ছিল অসংখ্য স্বাধীন রাজ্য। উত্তরে ছিল কানেম, বর্নু এবং হাউসা শহর রাষ্ট্রগুলো, আর দক্ষিণে ছিল বেনিন রাজ্য। বেনিন বিশেষভাবে বিখ্যাত ছিল তাদের অসাধারণ ব্রোঞ্জ শিল্পের জন্য। অর্থাৎ এই অঞ্চল কখনোই সেই আদিম বা অনুন্নত ভূমি ছিল না, যেভাবে এক সময় অনেকে ভুলভাবে কল্পনা করত। ১৯১৪ সালে ব্রিটিশ শাসকরা নিজেদের প্রশাসন সহজ করার জন্য শত শত ভিন্ন জনগোষ্ঠী ও অঞ্চলকে একসঙ্গে নিয়ে একটি দেশ তৈরি করে। এইভাবেই তৈরি হয় নাইজেরিয়া। অর্থাৎ একটি সাধারণ জাতীয় পরিচয় থেকে দেশটি ধীরে ধীরে তৈরি হয়নি, বরং প্রশাসনিক সুবিধার জন্য বিভিন্ন জনগোষ্ঠীকে একসঙ্গে রাখা হয়েছিল। পরবর্তীতে এই জাতিগত, ধর্মীয় এবং আঞ্চলিক বিভাজন আরও গভীর হয়। একসময় তার ভয়াবহ পরিণতি দেখা যায় বায়াফ্রা গৃহযুদ্ধে। ১০০ বছরেরও বেশি আগে নেওয়া সেই সিদ্ধান্তের প্রভাব আজও নাইজেরিয়ার রাজনীতি, সমাজ এবং মানুষের জীবনে রয়েছে। নাইজেরিয়ার শহরগুলোর কথা বললে সবার আগে যে নামটি আসে সেটি হলো লাগোস। লাগোস নাইজেরিয়ার অন্যতম পরিচিত শহর এবং বিশ্বের কাছে দেশটির একটি গুরুত্বপূর্ণ পরিচয়। এখানে রয়েছে কাঁচের তৈরি উঁচু ভবন, বিশাল সেতু, আলো ঝলমলে ব্যবসায়িক এলাকা। শহরটি যেন কখনো থামে না। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরুণরা এখানে আসে ভালো জীবনের আশায়। কিন্তু এত মানুষের চাপে লাগোস যেন নিজের ধারণ ক্ষমতার চেয়েও বড় হয়ে উঠছে। আর লাগোস শুধু মাটির ওপর গড়ে ওঠা শহর নয়, শহরের একটি অংশের জীবন পুরোপুরি পানির সঙ্গে জড়িয়ে আছে। লাগোসের মাকোকো এলাকায় দেখা যায় পানির ওপর দাঁড়িয়ে থাকা অসংখ্য ঘর। কাঠের তৈরি ঘরগুলো একে অপরের পাশে দাঁড়িয়ে আছে। রাস্তায় গাড়ির বদলে এখানে চলাচল করে ছোট ছোট কাঠের নৌকা। স্থানীয় মানুষ বাজারে যায় নৌকায়, শিশুরা নৌকায় করে স্কুলে যায়। মাছ, জ্বালানি কাঠ, খাবার কিংবা ছোটখাটো পণ্য সব কিছুই নৌকায় করে এক এলাকা থেকে অন্য এলাকায় নিয়ে যাওয়া হয়। এই মানুষগুলোর কাছে পানি শুধু পার হওয়ার কোনো জায়গা নয়, এই পানি তাদের রাস্তা। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পথই তাদের জীবনকে একে অপরের সঙ্গে যুক্ত করে রেখেছে। এখানে দিন শুরু হয় খুব ভোরে। কেউ মাছ ধরে, কেউ নদীর পাশে করাতকলে কাজ করে, অনেক নারী মাছ পরিষ্কার করে, ধোঁয়ায় শুকিয়ে সংরক্ষণ করে এবং পরে বাজারে বিক্রি করে। আবার কেউ নৌকা তৈরি ও মেরামতের কাজ করে, কেউ যাত্রী পারাপার করে, আবার কেউ নৌকায় করে পানি, খাবার এবং নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করে। এখানে কাজের জন্য আলাদা কোনো অফিস, বাজারের দরকার নেই। একটি বাড়ির নিচতলায় মাছ ধরার জাল রাখা থাকতে পারে, বাড়ির সামনের অংশে মাছ ধোঁয়ায় শুকানো হয়,
আর দরজার সামনে রাখা নৌকাটাই হয়ে যায় ছোট একটি দোকান। মাকোকোর বাজারও অন্যরকম। এখানে দোকানদাররা শুধু একটি নির্দিষ্ট জায়গায় বসে থাকে না, তারা নৌকায় করে টমেটো, মরিচ, রুটি, মাছ, পানি এবং অন্যান্য পণ্য নিয়ে সরু জলপথ ধরে ঘুরে বেড়ায়। মাকোকোর সবচেয়ে কষ্টের বিষয় শুধু এখানকার দারিদ্র্য নয়, এর চেয়েও বেশি অবাক করার বিষয় হলো এই এলাকাটি লাগোসের অন্য অংশ থেকে খুব বেশি দূরে নয়। পানির ওপর দাঁড়িয়ে থাকা নিচু ঘরগুলো থেকে তাকালেই দূরে দেখা যায় শহরের ঝকঝকে উঁচু ভবন। একই শহরে কোথাও পানির ধারে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, আর এখানকার সেই একই পানি হয়ে উঠেছে বর্জ্যে ভরা এবং স্বাস্থ্য ঝুঁকির কারণ। যে কোনো সময় সময় পানি বাড়লে সেই সমস্যা মানুষের ঘরের ভেতরেও ঢুকে পড়তে পারে। তবুও মাকোকোর মানুষ হঠাৎ করে নৌকা ছেড়ে অন্য কোথাও চলে যেতে পারে না। এখানেই তাদের পরিবার, এখানেই তাদের কাজ, এখানেই তাদের পরিচিত মানুষ এবং নিজেদের একটি সমাজ রয়েছে। জোয়ার ভাটার সঙ্গে তারা বহু বছর ধরে এই জীবন কাটিয়ে আসছে। তারা শুধু একটি দরিদ্র এলাকার মানুষ নয়, তারা এমন একটি জীবনধারা ধরে রাখার চেষ্টা করছে যা দিন দিন আরও অনিশ্চিত হয়ে পড়ছে। আপনি হয়তো ভাবতে পারেন লাগোস ছেড়ে আরও বড় নদী অঞ্চলে গেলে মানুষের জীবন হয়তো কিছুটা সহজ হবে, কিন্তু নাইজার ডেল্টায় সমস্যাটা শুধু পানির ওপর নেই, সমস্যাটা লুকিয়ে আছে মাটির অনেক গভীরে। এই পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলোর কথা আপনি হয়তো কখনো বইয়ে পড়েননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ক্রল করতেও হয়তো এসব জায়গার ছবি আপনার সামনে আসেনি। মাকোকো তারই একটি উদাহরণ। আপনি যদি আজ প্রথমবার এই জায়গার নাম শুনে থাকেন তাহলে এ কারণেই এখনই সাবস্ক্রাইব করুন। লাগোস থেকে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে গেলে ভূমি ধীরে ধীরে অসংখ্য খাল ও জলপথে ভাগ হয়ে যায়। শেষে এই জলপথগুলো গিয়ে মিশেছে গিনিউ সাগরে। নদীর পাশে গড়ে উঠেছে অসংখ্য ছোট ছোট গ্রাম। এখানেও চলাচলের সবচেয়ে পরিচিত মাধ্যম হলো নৌকা। প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানকার মানুষ নদীকে ঘিরেই জীবন চালিয়ে আসছে। কেউ মাছ ধরে, কেউ কৃষিকাজ করে, আবার কেউ নদীপথে পণ্য কেনাবেচা করে। কিন্তু শুরুতে যে বিশাল সম্পদের কথা বলেছিলাম সেটাই এখন এই মানুষের জীবনকে সবচেয়ে বেশি বদলে দিয়েছে, আর সেই সম্পদের নাম তেল। নাইজেরিয়ার রপ্তানি আয়ের বড় একটি অংশ আসে তেল থেকে। এই তেলই নাইজেরিয়াকে বিশ্বের জ্বালানি বাজারে গুরুত্বপূর্ণ একটি দেশ হিসেবে পরিচিত করেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যেখানে তেল উত্তোলন করা হয় তার কাছাকাছি থাকা অনেক গ্রামের মানুষের জীবন এখনো কঠিন, আর নদী থেকে জীবিকা চালানো দিন দিন আরও কঠিন হয়ে যাচ্ছে। তাদের মাছ ধরার জালে তেলের আস্তরণ লেগে যায়। মাছ ধরতে গিয়ে আগের তুলনায় অনেক কম মাছ নিয়ে বাড়ি ফিরতে হয়। পানি দূষিত হলে ক্ষতি শুধু একটি দিনের মাছ ধরার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। একটি পরিবারের সামনে তখন নতুন করে চিন্তা শুরু হয়। তারা ভাবতে থাকে এখন কি কাজ করবে। এক সময় নদীতে প্রচুর মাছ পাওয়া যেত, তখন পুরো একটি কর্ম ব্যবস্থা ছিল। কেউ নদীতে জাল ফেলত, কেউ মাছ নিয়ে যেত ঘাটে, তারপর নারীরা মাছ পরিষ্কার করত, ধোঁয়ায় শুকাত অথবা রোদে শুকিয়ে রাখত। এভাবে মাছ অনেক দূরে পাঠানো সম্ভব হতো। শুধু মাছের ওপরই তাদের জীবন নির্ভর করত না। জমিতে তারা কাসাভা, আলু, কলা এবং তেল পাম চাষ করত। কেউ নৌকা মেরামত করত, কেউ ছোটখাটো ব্যবসা করত, আবার কেউ তেল শিল্পের সঙ্গে যুক্ত কাজ করত। কিন্তু তেল শিল্পের বেশিরভাগ কাজের জন্য বিশেষ দক্ষতা দরকার, আর সেই দক্ষতা বা চাকরির সুযোগ গ্রামের প্রতিটি মানুষের জন্য সহজে পাওয়া যায় না। তাই আধুনিক তেল শিল্পের একেবারে পাশেই আজও অনেক পরিবার তাদের মাছ ধরার জাল, ছোট কৃষি জমি এবং বাজারে বিক্রি করা পাম তেলের ওপর নির্ভর করে বেঁচে আছে। নাইজেরিয়ার এই বৈপরীত্য বুঝতে খুব বেশি ব্যাখ্যার দরকার নেই। মানুষ এমন একটি সম্পদের উপর বসবাস করছে যেটি পুরো দেশকে বিপুল অর্থ এনে দিচ্ছে, কিন্তু সেই সম্পদের কাছাকাছি থাকা মানুষগুলোর জীবন সেই অর্থের সঙ্গে মিলছে না। তারা নিজেদের জমির উপর দিয়ে তেলের পাইপলাইন যেতে দেখে তাদের কাছে সব সময় থেকে যায় না পরিষ্কার পানি, থাকে না পর্যাপ্ত চাকরি। তবে নাইজার ডেল্টার জীবন থেকে অনেক দূরে নাইজেরিয়ার আরেকটি অঞ্চল আছে মাম্বিলা। এখানে মানুষ চা, কফি, সবজি এবং গবাদি পশু নিয়ে জীবন চালায়। কিন্তু এখানেও সমস্যা রয়েছে। পাহাড়ি রাস্তা পেরিয়ে তাদের উৎপাদিত পণ্য বাজারে নিয়ে যেতে হয়। অনেক সময় সমস্যা উৎপাদন কম হওয়া নয়, সমস্যা হলো যারা পণ্য তৈরি করছে আর যারা সেই পণ্য কিনতে চায় তাদের মধ্যে দূরত্ব অনেক বেশি। মাম্বিলা মালভূমির দিকে উঠতে থাকলে মনে হবে আপনি যেন অন্য কোনো দেশে চলে এসেছেন। এখানকার বাতাস অনেক ঠান্ডা, সবুজ পাহাড়ের ওপর নেমে আসে কুয়াশা। পাহাড়ের ঢালে চা ও কফির চাষ হয়। প্রাকৃতিক সৌন্দর্য আর ঠান্ডা আবহাওয়ার কারণে অনেকেই মাম্বিলাকে বলে নাইজেরিয়ার সুইজারল্যান্ড।
কিন্তু এখানকার এই অসাধারণ সৌন্দর্যই আবার মানুষকে বড় বাজার থেকে অনেকটা দূরে রেখেছে। তাদের জীবন শুধু চা বাগান ঘিরে নয়, ছোট ছোট জমিতে পরিবারগুলো নিজেদের খাবারের জন্য ভুট্টা, শিম, আলু এবং বিভিন্ন ধরনের সবজি চাষ করে। গরুর দুধ পরিবারের কাজে লাগে, অতিরিক্ত দুধ বিক্রি করে তারা কিছু আয়ও করে। আর তাদের কাছে গবাদিপশু অনেকটা সঞ্চয়ের মতো। প্রয়োজনের সময় একটি গরু বিক্রি করে তারা বড় কোনো খরচ সামলাতে পারে। প্রয়োজনের সময় পরিবারের বড় কোনো খরচ মেটাতে এই গবাদি পশুই নগদ টাকায় পরিণত হয়। এখানকার মানুষের দৈনন্দিন জীবন অনেকটাই ঋতুর ওপর নির্ভর করে। বর্ষাকালে শুরু হয় জমি চাষ ও ফসলের যত্ন নেওয়ার কাজ, আর শুষ্ক মৌসুমে পাহাড় থেকে উৎপাদিত পণ্য নিয়ে যাওয়া তুলনামূলক সহজ হয়। মাম্বিলা চাইলে প্রচুর খাবার উৎপাদন করতে পারে, মানুষ নিজেরাও খেতে পারে, আবার বাজারে বিক্রিও করতে পারে। কিন্তু উৎপাদিত সেই পণ্য থেকে আসল আয় হবে কিনা সেটা অনেকটাই নির্ভর করে পাহাড়ি রাস্তার উপর। চা, কফি আর বিভিন্ন কৃষিপণ্যকে দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে বাজারে পৌঁছাতে হয়। একটু বেশি বৃষ্টি হলে রাস্তা কাদায় ভরে যায়, কখনো পাহাড় ধসে রাস্তা বন্ধ হয়ে যায়, আর তখন একটি পুরো চালান আটকে যেতে পারে। কিন্তু ইয়াংকুরির আশপাশে বসবাসকারী সব পরিবারের হাতে সেই সুযোগও থাকে না, কারণ সেখানে রাতের বেলা একটি হাতির পাল কোনো কৃষকের জমির ওপর দিয়ে চলে গেলেই পুরো বছরের ফসল শেষ হয়ে যেতে পারে। যে ফসল দিয়ে পরিবারটি নিজের খাবার জোগাড় করত, সেই ফসলই হয়তো বিক্রি করে লবণ, রান্নার তেল আর ওষুধ কেনার কথা ছিল। ইয়াংকুরির শুকনো সোনালি সাবানা জুড়ে এখনও আফ্রিকান হাতির পাল ঘুরে বেড়ায়। পশ্চিম আফ্রিকায় টিকে থাকা হাতির শেষ কয়েকটি বড় আবাসস্থলের মধ্যে এটি একটি। কিন্তু এখানকার মানুষের কাছে রাতের বেলা গ্রামের কাছে হাতির পাল দেখা কোনো সুন্দর দৃশ্য নয়, এটা এক ধরনের সতর্কবার্তা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যে এলাকায় মানুষ হাতির কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়ে, সেখানেই হাতিদের তাড়িয়ে দেওয়াও সবচেয়ে কঠিন। কারণ রাতে যে হাতিগুলো মানুষের ফসল নষ্ট করে, দিনের বেলা সেই হাতিগুলোই পর্যটকদের এখানে টেনে আনে। আর পর্যটক আসার কারণে তৈরি হয় কাজের সুযোগ, স্থানীয় বাজারে আসে টাকা। অর্থাৎ হাতি না থাকলে ইয়াংকুরিও থাকবে না, আর ইয়াংকুরি না থাকলে অনেক পরিবার কিভাবে জীবিকা চালাবে সেটাও অনিশ্চিত হয়ে যাবে। যে প্রাণীটি তাদের ফসল ধ্বংস করছে, শেষ পর্যন্ত সেই প্রাণীটি আবার তাদের বেঁচে থাকার একটি বড় কারণ। তাই স্থানীয় মানুষ হাতিদের পুরোপুরি তাড়িয়ে দেওয়ার বদলে অন্য উপায় খুঁজে নিয়েছে। অনেকে জমির চারপাশে মৌচাক বসায়, কারণ হাতি মৌমাছির শব্দকে অনেক ভয় পায়। কেউ জমির চারপাশে খাল বা গভীর গর্ত তৈরি করে, আবার কেউ রাতে পাহারা দেয়। কোনো পদ্ধতি পুরোপুরি নিরাপদ নয়। তবু ইয়াংকুরির মানুষ হাতিদের শুধু দূর থেকে দেখে না, তারা তাদের পাশেই বসবাস করে, প্রতিদিন তাদের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। কারণ তারা জানে যে প্রাণীটির কারণে সমস্যা হচ্ছে, সেই প্রাণীটিকেই আবার তারা পুরোপুরি হারাতে পারে না। লেক চাঁদের আশপাশে বসবাসকারী মানুষের কাছে এই রোদের পরিবর্তন বোঝার জন্য কোনো মানচিত্রের দরকার হয় না। তারা প্রতিদিন নিজের চোখে সেই পরিবর্তন দেখতে পায়। আগে যেখানে পানি ছিল, এখন সেখানে পৌঁছাতেই অনেক বেশি পথ হাঁটতে হয়। এক সময় লেক চাঁদ ছিল আফ্রিকার অন্যতম বড় হ্রদ, কিন্তু 1960 এর দশক থেকে এটি নাটকীয়ভাবে ছোট হয়ে গেছে। এর প্রভাব এখানকার মানুষের জীবনে সরাসরি পড়েছে। পানির তীর অনেক দূরে সরে গেছে, আগের মাছ ধরার জায়গাগুলো বদলে গেছে, চারণভূমি কমে গেছে, আর মানুষের জীবিকা হয়ে উঠেছে আরও অনিশ্চিত। জেলেদের এখন অনেক দূরে যেতে হয়, কেউ কেউ বাধ্য হয়ে অন্য কাজ খুঁজে নিচ্ছে। গবাদিপশু পালনকারীরাও ধীরে ধীরে গরুর বদলে ছাগল ও ভেড়ার দিকে ঝুঁকছে, কারণ খরা সহ্য করার ক্ষমতা এগুলোর বেশি। কৃষক, জেলে আর পশুপালক সবাই এখন বেঁচে থাকা জমি ও পানির ওপর আরও বেশি নির্ভরশীল হয়ে পড়ছে। কিন্তু জায়গা যত কমছে, প্রতিযোগিতা তত বাড়ছে। একসময় যারা একে অপরকে সহযোগিতা করত, তারাই কখনো কখনো প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে, যদিও কেউই আসলে সংঘাত চায় না। মাছ শুকিয়ে বা ধোঁয়ায় সংরক্ষণ করা হয়, যাতে অনেক দূরের বাজারেও নিয়ে যাওয়া যায়। এখানে একটি পরিবার সাধারণত শুধু একটি কাজের ওপর নির্ভর করে না। পানি থাকলে তারা মাছ ধরে, জমি জেগে উঠলে সেখানে চাষ করে, চারণভূমি থাকলে পশু পালন করে, আর ঋতুর মাঝের সময়গুলোতে ছোটখাটো ব্যবসা করে সংসার চালায়। অর্থাৎ একটি কাজ থেকে আয় বন্ধ হয়ে গেলে অন্য কাজ দিয়ে সেই ঘাটতি পূরণ করার চেষ্টা করে। এইভাবেই বছরের এক ঋতু থেকে আরেক ঋতু পর্যন্ত তারা টিকে থাকে। কিন্তু রোদের পরিবর্তন কিংবা পরিবহন ব্যবস্থা বন্ধ হয়ে গেলে শুধু জেলেদের আয় বন্ধ হয় না,
মাছ পরিষ্কার করা মানুষ, মাছ ধোঁয়ায় শুকানো শ্রমিক, ট্রাক চালক, সবাই এর প্রভাবের মধ্যে পড়ে। একটি মাছের সঙ্গে জড়িয়ে থাকা পুরো জীবিকার চেইন তখন ভেঙে পড়ে। লেক চাঁদের পানির সংকট সমাধানের জন্য বড় বড় পরিকল্পনার কথাও বলা হয়েছে। এর মধ্যে কঙ্গো অববাহিকা থেকে পানি আনার মতো পরিকল্পনাও রয়েছে। এসব বড় প্রকল্প বাস্তবায়ন হতে অনেক বছর, এমনকি কয়েক দশকও লেগে যেতে পারে। আর হ্রদের পাশে বসবাসকারী মানুষদের সেই দীর্ঘ সময় অপেক্ষা করে থাকার সুযোগ নেই। তাদের জীবন চলছে আজকের পানি, আজকের ফসল আর আজকের খাবারের ওপর। লেক চাঁদ থেকে আরও উত্তরে গেলে শুরু হয় সাহেল অঞ্চল। এটি এমন একটি এলাকা যেখানে একদিকে আফ্রিকার সাভানা আর অন্যদিকে সাহারা মরুভূমি। এখানে প্রায়ই হারমাটান বাতাস বইতে থাকে। সেই বাতাসের সঙ্গে আসে প্রচুর ধুলায় ঢেকে যায় বাড়ির ছাদ, আকাশও অনেক সময় ধূসর হয়ে থাকে। দীর্ঘ শুষ্ক মৌসুমে কুয়ো শুকিয়ে যায়, চারণভূমির ঘাস কমে যায়, আর মরুভূমি ধীরে ধীরে কৃষি জমির দিকে এগিয়ে আসতে থাকে। ফুলানি জনগোষ্ঠীর অনেক মানুষ প্রজন্মের পর প্রজন্ম ধরে যাযাবর জীবন যাপন করে আসছে। তারা ঋতুর সঙ্গে সঙ্গে নিজেদের পশু নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। যেখানে ঘাস ও পানি পাওয়া যায় সেখানেই তারা কিছু সময়ের জন্য অবস্থান করে। তাদের ঘর তৈরি হয় স্থানীয় উপকরণ দিয়ে। এগুলো এমনভাবে তৈরি করা হয় যাতে প্রচণ্ড গরমের মধ্যেও থাকা যায় এবং প্রয়োজন হলে সহজে অন্য জায়গায় চলে যাওয়া যায়, কারণ তাদের জীবনস্থায়ী কোনো একটি জায়গার সঙ্গে বাধা নয়। যখন আর তাদের পশুদের খাবার দিতে পারে না, তখন তাদের সামনে একটাই পথ, নতুন জায়গা খুঁজে বের করা। এখানকার মানুষের কাছে গবাদিপশু শুধু পশু নয়, এগুলো তাদের সম্পদ এবং এক ধরনের জীবন্ত সঞ্চয়। অন্যদিকে স্থায়ী বস্তিতে থাকা মানুষরা এমন ফসল চাষ করে যেগুলো কম পানিতেও ভালোভাবে বেড়ে উঠতে পারে, যেমন বাজরা, জোয়ার, কাউপিস এবং চীনাবাদাম। এসব ফসল শুষ্ক পরিবেশেও তুলনামূলক ভালো টিকে থাকে। ফসলের শুকনো অংশ পশুর খাবার হিসেবে ব্যবহার করা হয়, আর অতিরিক্ত ফসল বাজারে নিয়ে বিক্রি করা হয়। এখানে কোনো কিছু সহজে নষ্ট করার সুযোগ নেই, কারণ অল্প সময়ের বৃষ্টির মৌসুম দিয়েই মানুষকে অনেক দীর্ঘ শুষ্ক সময় পার করতে হয়। তীব্র গরম আর পানির সংকটের মধ্যে প্রতিটি শস্য, প্রতিটি পশু এবং প্রতিটি আয়ের গুরুত্ব অনেক বেশি। সাহেলের পশুর বাজার শহরের সাধারণ বাজারের মতো নয়, কারণ এখানে বিক্রি হওয়া পণ্য স্থির কোনো জিনিস নয়। জীবন্ত গরু, ছাগল আর ভেড়াকেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হয়। পশু পালকেরা কখনো দিনের পর দিন হেঁটে তাদের পশু নিয়ে বাজারে পৌঁছায়। দূর দূরান্তের বিভিন্ন বাণিজ্য কেন্দ্রে এভাবেই গড়ে ওঠে পশুর বাজার। বাজারের ব্যবসায়ীরা পশুর পাল কিনে নিয়ে যায় এবং সেগুলো আরও দক্ষিণের বড় শহরগুলোতে পাঠায়। কিন্তু বহু পুরনো এই যাত্রাপথগুলো এখন আগের মতো সহজ নেই। চারণভূমি দিন দিন কমে যাচ্ছে, অনেক জমি কৃষিকাজের জন্য ব্যবহার করা হচ্ছে, আর পানির উৎস আগের মতো নির্ভরযোগ্য নেই। অনেক পরিবারের কাছে খরা এখন আর এমন কোনো অস্বাভাবিক মৌসুম নয় যা কিছুদিন পর চলে যাবে। খরা তাদের জীবনের সিদ্ধান্তই বদলে দিচ্ছে। কেব্বি রাজ্যে রয়েছে আরগুনগু। এখানে মাছ ধরার উৎসবের সময় নদীর একটি বড় অংশ যেন বিশাল প্রতিযোগিতার মাঠে পরিণত হয়। হাজার হাজার মানুষ সেখানে জড়ো হয়। প্রথাগত জাল ও পুরনো পদ্ধতি ব্যবহার করে মানুষ একসঙ্গে নদীতে নামে। লক্ষ্য একটাই, সবচেয়ে বড় মাছটি কে ধরতে পারে। একসময় নতুন মাছ ধরার মৌসুম শুরু হওয়ার উপলক্ষে এই আয়োজন করা হতো, কিন্তু সময়ের সঙ্গে এটি নাইজেরিয়ার অন্যতম পরিচিত উৎসবে পরিণত হয়েছে। আর যে দেশে এখনও অনেক মানুষের জন্য পরিষ্কার পানি পাওয়া কঠিন, সেখানে একটি পুরো জনগোষ্ঠীকে নদীতে নেমে সেই পানিকেই সম্মান জানাতে দেখা বিষয়টিকে আরও বেশি তাৎপর্যপূর্ণ করে তোলে। নাইজেরিয়ার দক্ষিণ পশ্চিমে ইয়োরুবা জনগোষ্ঠীর কাছে ওসুন নদীর বিশেষ ধর্মীয় গুরুত্ব রয়েছে। প্রতি বছর হাজার হাজার মানুষ ওসুন ওসোগবো উৎসবে অংশ নিতে এখানে আসে। তারা নানা ধরনের উৎসর্গ করে, প্রার্থনা করে সুস্বাস্থ্য, সন্তান লাভ এবং শান্তির জন্য। এই উৎসবের যাত্রা হয় পবিত্র ওসুন ওসোগবো গ্রোভের মধ্য দিয়ে। এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা একটি স্থান। এটি এমন কয়েকটি জায়গার মধ্যে একটি যেখানে প্রাচীন ইয়োরুবা বিশ্বাস ও সংস্কৃতির অনেক কিছু এখনও আগের মতো টিকে আছে। তাদের কাছে নদী শুধু জীবন ধারণের জন্য পানি নয়, এই নদী তাদের সংস্কৃতি ও পরিচয়েরই একটি অংশ। প্রতিদিনের খাবারের মধ্যেও সেই পরিচয় স্পষ্ট। এর মধ্যে সবচেয়ে পরিচিত খাবারগুলোর একটি হল জোলোফ রাইস। টমেটো আর মরিচের উজ্জ্বল লালচে কমলা রং দেখলেই বোঝা যায় নাইজেরিয়ার প্রায়
প্রতিটি বিয়ে, উৎসব কিংবা পারিবারিক অনুষ্ঠানে এই খাবার দেখা যায়। আপনি হাউসা, ইয়োরুবা কিংবা ইগবো যে জনগোষ্ঠীরই হন না কেন, জোলফ রাইস সবার কাছেই পরিচিত। এমনকি নাইজেরিয়া আর ঘানার মধ্যে বিখ্যাত এক মজার বিতর্কও রয়েছে, কার জোলফ রাইস বেশি সুস্বাদু। তবে এই বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা বাদ দিলে একটি বিষয় পরিষ্কার, জোলফ রাইস এমন একটি খাবার যা পুরো নাইজেরিয়া একসঙ্গে গর্ব করে। রাস্তার মোড়ে ভেসে আসে গ্রিল করা মাংসের গন্ধ। এটাই সুয়া, গরু বা খাসির মাংস কাঠিতে গেথে গরম কয়লার ওপর গ্রিল করা হয়। এর ওপর দেওয়া হয় ঝাল ও সুগন্ধি মশলা। এই খাবার এখন পুরো নাইজেরিয়ার জনপ্রিয় স্ট্রিট ফুড। ফুফু হলো প্রতিদিনের খাবারের অংশ। কাসাভা, ইয়াম কিংবা প্ল্যান্টেন পিষে ফুফু তৈরি করা হয়। এক সময় বাইরের শাসকেরা বিভিন্ন জনগোষ্ঠীকে এক সীমানার মধ্যে নিয়ে এসে একটি দেশ তৈরি করেছিল, কিন্তু নাইজেরিয়াকে সত্যিকার অর্থে একসঙ্গে ধরে রেখেছে। শুধু মানচিত্রের কোনো দাগ নয়, তাদের একসঙ্গে ধরে রেখেছে এমন কিছু জিনিস যা মানুষ প্রতিদিন ভাগ করে নেয়। একটি দেশের সীমানার ভেতর যেন পুরো একটি পৃথিবী লুকিয়ে আছে। আমরা এমন একটি ডেল্টা অঞ্চলের মধ্য দিয়ে গেছি যেখানে মানুষ বন্যার হাত থেকে বাঁচতে পানির ওপর খুঁটির ওপর ঘর তৈরি করে। নাইজেরিয়া কোনো নিখুঁত দেশের গল্প নয়, এটি এমন একটি দেশের গল্প যেখানে অসংখ্য বৈপরীত্য এখনও পুরোপুরি সমাধান হয়নি। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ, তবুও কোটি মানুষ দারিদ্র্যের মধ্যে থাকে। শেষ পর্যন্ত কোনো জায়গার মূল্য তার নিখুঁত হওয়ার ওপর নির্ভর করে না, তার মূল্য নির্ভর করে সেই মানুষগুলোর ওপর যারা সেখানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়, আর সব কিছুর পরেও সেই জায়গাটাকেই নিজের বাড়ি বলে মনে করে। এটাই নাইজেরিয়ার গল্প, সম্পদ আর দারিদ্র্যের গল্প, প্রকৃতি আর মানুষের সংগ্রামের গল্প, ঐতিহ্য আর পরিবর্তনের গল্প, আর সবচেয়ে বড় কথা, এটি এমন মানুষের গল্প যারা কঠিন পরিস্থিতির মধ্যেও এখনও টিকে আছে। আমরা একসঙ্গে নাইজেরিয়ার 6টি ভিন্ন ভূখণ্ড ও 6টি ভিন্ন বাস্তবতা দেখলাম। এখন আপনার কাছে আমার প্রশ্ন, এই 6টি অঞ্চলের মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? কমেন্টে অবশ্যই জানাবেন। আমরা প্রতিটি মন্তব্য পড়ি, আর আপনার উত্তরই হয়তো আমাদের পরবর্তী গন্তব্য বেছে নেওয়ার অনুপ্রেরণা হয়ে উঠবে। আর আজকের এই দীর্ঘ যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় আমাদের জন্য সবচেয়ে বড় উপহার। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং মনে হয় এই গল্পটি আপনার সময়ের মূল্য দিয়েছে, তাহলে ভিডিওতে একটি লাইক দিন। আর এমন আরও অজানা দেশ, মানুষ, সংস্কৃতি ও বাস্তবতার গল্প দেখতে আমাদের সঙ্গে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো দেশের নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।